যারা পিআরকে অপোজ করে, চাচ্ছে না, তারা পিআর না আসলে 200 সিট পেতে পারে এবং 200 সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে। পিআর আসলে কিছু সংখ্যা ঢুকবে এবং পিআর আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে। বাংলাদেশের ট্রেডিশন কি জানেন? দ্বিদলীয় রাজনীতি। দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি। আপনি সব নির্বাচন বাদ দেন, 91, 96, 2001 তিনটা নির্বাচন যদি ধরেন, সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই, অল্টারনেটিভ হয়ে গেছে। তার মানে কি, তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা, যখন এই দুইটা দলের মধ্যে তার 5 বছরের যে রেপুটেশন হয়, পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে। তাদের রেপুটেশন কিন্তু আবার যখন ইলেকশন আরেকটা দল আসে, মানে ওই অন্য দলটা আসে। দ্বিদলীয় রাজনীতি। এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয়। কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল, তার সাথে জাতীয় পার্টির দোসর পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই। যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয়, তারা কিন্তু বিরোধিতা করছে না। তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, সেটা জনগণের দায়িত্ব, জনগণ চিন্তা করবে। জনগণ যদি ভেক্টর, আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন, আপনি তো 20 কোটি লোক রিপ্রেজেন্ট করেন না, এটা তারা বলে। আবার জাতীয় পার্টিকে নির্বাহী আদেশে নিষেধ করা সমর্থন করছি না আমরা, একটা দল বলতেছে। তার সবই যদি আপনারা করেন নির্বাহী আদেশে, তো নির্বাহী আদেশে তো ওই জামাত ইসলামে বন্ধ করা হয়েছিল, নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল, তখন তো এই কথা কেউ বলে নাই। আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন, কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে। আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না, আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন। জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। তখন তারা রাজাকার ছিল না? তখন কি তারা রাজাকার ছিল না? আবার এখন তার সাথে দ্বিমত করছেন, তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে। তারা রাজাকার আমি মেনে নিচ্ছি। তো আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আতাত করে যারা ক্ষমতায় যায়, তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে? আবার এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, তখন রাজাকারের দল সহ আরও 2টা দল একত্রিত হয়ে তাকে সরাইছে। এরশাদ কি মুক্তিযোদ্ধার বিরোধী, চেতনা বিরোধী লোক? অথচ তাকে আপনি নামাইছেন কেন? সাথে কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী শক্তি যে জামাত, তাকে নিয়ে নামাইছেন। এই 53 বছরে এই দেশের জনগণ সেটা দেখছে। নিউ জেনারেশন এখন আর এই সমস্ত কথায় নাই। এখন তারা নিজেরা চিন্তা করতে বুঝতেছে। এবং আপনি দেখেন তাদেরকে যে বিশ্বাস করেন, এবং জুলাই চেতনার পক্ষ থেকে যারা সরে গেছে তারা ফলাফলটা কিন্তু ডাকসু আর জাকসুতে পেয়েছে। এখন কেউ কেউ বলবেন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব নাই। আছে, প্রভাব আছে। আপনি দেখেন এই নির্বাচনের পরে কি হয়েছে, জামাতের সাথে, আমিরের সাথে বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী কমিউনিটি সাক্ষাৎ করছে। এটা আপনি জানেন কেন সাক্ষাৎ করছে? কারণ ব্যবসায়ীরা বাজারটা সম্পর্কে আপডেটেড, কি হচ্ছে বাজারে। সুতরাং নাহলে তার সাথে দেখা করার কোনো প্রয়োজনই নাই। অর্থাৎ বাজারে যে ইয়েটা গেছে, বার্তাটা, সেটা হলো জুলাই চেতনার পক্ষে এখন টার্নিং পয়েন্ট। জুলাই চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াবে, এখন আপনি বলতে পারেন সবাই জুলাই বিরোধী আন্দোলন করছে, মানে জুলাই আন্দোলন করছে, সবাই বলে, আমরাও বলি। কিন্তু ভোটার বিবেচনায় নিবে যে কে জুলাই চেতনার পক্ষের শক্তি। বিবেচনা নিবে তো ভোটার। আপনি বিজ্ঞাপন দিয়ে বললে তো হবে না। আপনি যদি বলেন শেখ হাসিনা চলে গেল, তার দোসর রাষ্ট্রপতি থাইকে গেল, সেই রাষ্ট্রপতি অপসারণের সময় যদি কোনো দল বলে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা তো ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় কি না? আবার যদি বলে যে দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, জনগণের, এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায়। এটা ছাত্রদেরকে ক্যাচ করছে, তাদের মাথায় ঢুকে গেছে। কেননা এই যে জুলাই চেতনা যেটা, সেটা কিন্তু 40 বছর আগের না, 14 মাস আগের ঘটনা। সুতরাং এইটার ইম্প্যাক্ট ওই নির্বাচনে পড়ছে, কারণ এই মুহূর্তে নির্বাচন এইটাই পাইছে। এইটার যে ওয়েভ, এই যে ঢেউটা উঠছে, আমার ধারণা এই জুলাই চেতনার পক্ষে থাকবে আগামী নির্বাচন।